নমস্কার, শুরু করছি অমর কথা সাহিত্যিকের আমার আজকের গল্প। একটি বিখ্যাত উপন্যাস, পণ্ডিত মশাই। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পণ্ডিত মশাই উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাবো। আজ দ্বিতীয় পর্ব। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের গল্প, অমর কথা সাহিত্যিকের অমর সৃষ্টি পণ্ডিত মশাই। আজ দ্বিতীয় পর্ব। কুসুম গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া তাহার পদধূলি মাথায় তুলিয়া লইয়া নিঃশব্দে উঠিয়া দাঁড়াইল। শ্বশ্রু বধূতে এ সম্বন্ধে আর কোনো কথা হইল না। গাড়িতে উঠিয়া বসিয়া তিনি বধূকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কুঞ্জনাথের সঙ্গে দেখা হলো না মা। পাগলা কোথায় সারাদিন পালিয়ে রইল। কাল তাকে আমাদের কাছে একবার পাঠিয়ে দিও। কুসুম ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। বৃন্দাবনের পিতামহ বাটিতে গৌরনীতাই বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই ঘরে বসিয়া বৃন্দাবনের মা প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত মালা জপ করিতেন। আজিও করিতেছিলেন। তাহার শিশুপুত্র কোলের উপর মাথা রাখিয়া ঘুমাইয়া পড়িয়াছিল। ইহারা যেখানে বসিয়াছিলেন সেই স্থানটায় প্রদীপের ছায়া পড়িয়াছিল। সেই হেতু বৃন্দাবন ঘরে ঢুকিয়া ইহাদিগকে দেখিতে পাইল না। সে বেদির সন্নিকটে সরিয়া আসিয়া জানু পাতিয়া বসিল এবং কিছু মনে মনে প্রার্থনা করিয়া ভূমিষ্ঠ প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইতেই এইবার মায়ের উপর তাহার দৃষ্টি পড়িল। মনে মনে অতিশয় লজ্জিত হইয়া হাসিয়া বলিল, অমন আবছায় বসে কেন মা? মা সস্নেহে বলিলেন, তা হোক, আয় তুই আমার কাছে এসে একটু বস। বৃন্দাবন কাছে আসিয়া বসিল। তাহার লজ্জা পাইবার কারণ ছিল। তখন রাত্রি 1 প্রহরেরও অধিক হইয়াছিল। এমন অসময়ে কোনোদিন সে ঠাকুর প্রণাম করিতে আসে না। আজ আসিয়াছিল। যে আশাতীত সৌভাগ্যের আনন্দে বুক ভরিয়া উঠিয়াছিল, দিনটা সার্থক বোধ হইয়াছিল, তাহাই নম্র হৃদয়ে গোপনে ঠাকুরের কাছে নিবেদন করিয়া দিতে। কিন্তু পাছে মা তাহার মনের কথাটা অনুমান করিয়া থাকেন, এই লজ্জাতেই সে সংকুচিত হইয়া উঠিয়াছিল। খানিক পরে মা নিদ্রিত পৌত্রের মাথায় মুখে হাত বুলাইয়া দিতে দিতে উচ্ছ্বসিত স্নেহার্দ্র কণ্ঠে বলিয়া উঠিলেন, মামরা আমার এই 1 ফোঁটা বংশধরকে ফেলে রেখে কোথাও আমি 1 পা নড়তে পারিনি। তাই আজ মনে হচ্ছে বৃন্দাবন আমার মাথা থেকে কে যেন ভারী বোঝা নিয়ে নামিয়েছে। তাকে শিগগির ঘরে আন বাছা। আমি মায়ের কাছে সমস্ত বুঝিয়ে দিয়ে একটু ছুটি নি। দিন কত কাশী বৃন্দাবন করে বেড়াই। আজ বৃন্দাবনের অন্তরেও আশা বিশ্বাসের এমনি স্রোত বহিতেছিল। তথাপি সে সলজ্জ হাস্যে কহিল, সে আসবে কেন মা? মা নিঃসন্দিগ্ধ কণ্ঠে বলিলেন, আসবে বই কি। সে এলে তবে তো আমার ছুটি হবে। আমারই ভুল হয়েছে বৃন্দাবন, এতদিন আমি নিজে যাইনি। আসবার সময় নিজের হাতের বালা দুগাছি পরিয়ে দিয়ে আশীর্বাদ করল। বৌমা পায়ের ধুলো মাথায় নিয়ে চুপ করে দাঁড়ালো। তখন বুঝেছি আমার মাথার ভার নেমে গেছে। তুই দেখিস দেখি, প্রথম যেদিন একটা ভালো দিন পাবি সেই দিনেই ঘরের লক্ষ্মী ঘরে আনবো। বৃন্দাবন ক্ষণকাল মৌন থাকিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু এসে তোমার বংশধরটিকে দেখবে তো? মা তৎক্ষণাৎ বলিলেন, দেখবে বই কি, সে ভয় আমার নেই। কেন নেই মা? মা বলিলেন, আমি সোনা চিনি বৃন্দাবন।
অবশ্য খাঁটি কিনা এখন বলতে পারিনি, কিন্তু পেতল নয়, গিল্টি নয়, এ কথা তোকে আমি নিশ্চয়ই বলে দিলুম। তা নইলে আমার সংসারে তাকে আনবার কথা তুলতুম না। হ্যাঁ রে বৃন্দাবন, বৌমা কি তোর সঙ্গে বরাবরই কথা কন? কোনোদিন নয় মা, তবে আজ বোধ করি বিপদে পড়েই বলিয়া বৃন্দাবন একটুখানি হাসিয়া চুপ করিল। মা এক মুহূর্ত স্থির থাকিয়া ঈষৎ গম্ভীর হইয়া বলিলেন, সে ঠিক কথা বাছা, তার দোষ নেই, সবাই এমনই। মানুষ বিপদে পড়লেই তখন যথার্থ আপনার জনের কাছে ছুটে যায়, ছুটে আসে। আমিও তো মেয়ে মানুষ বৃন্দাবন, তবু আমাকে জানায়নি, তোকেই জানিয়েছে। বৃন্দাবন চুপ করিয়া শুনিতে লাগিল। তিনি পুনরায় কহিলেন, আমার আর একটা কাজ রইল, সেটা কুঞ্জনাথকে সংসারী করা। বলিয়ে তিনি নিজের মনে হাসিয়ে উঠিলেন। শেষে বলিলেন, সে বেশ লোক, পাড়াশুদ্ধ নেমন্তন্ন করে বাড়ি ছেড়ে পালিয়ে গেল, তারপর যা হয় তা হোক। বৃন্দাবনও নিঃশব্দে হাসিতে লাগিল। মা পুনরায় বলিলেন, শুনলাম বৌমাকে সে ভারী ভয় করে, বড় ভাই হয়েও ছোট ভাইটির মতোই আছে। এক একজন রাজবাড়ি মানুষ আছে বৃন্দাবন, তাদের ভয় না করে থাকবার জো নেই, তা বয়সে বড়ই হোক আর ছোটই হোক। আমার বৌমা সেই ধাতের মানুষ, শান্ত অথচ শক্ত। এমনি মানুষই আমি চাই, যে ভার দিলে ভার সইতে পারবে। তবেই তো আমি সংসার ছেড়ে নিশ্চিন্ত হয়ে একবার বেরিয়ে পড়তে পারবো। ক্ষণকাল চুপ করিয়ে তখনই বলিয়া উঠিলেন, একটি দিনের দেখায় তাকে কি যে ভালোবেসেছি তা আমি তোকে মুখে বলতে পারবো না বৃন্দাবন। সারা সন্ধ্যাবেলাটা কেবল মনে হয়েছে কতক্ষণে ঘরে নিয়ে আসব, আবার কতক্ষণে দেখব। বৃন্দাবনের মনে মনে লজ্জা করিতে লাগিল। সে কথাটা চাপা দিবার অভিপ্রায় বলিল, কুঞ্জদার কথা কি বলছিলে মা? মা বলিলেন, হ্যাঁ, তার কথা। বৌমাকে নিয়ে আসার আগে কুঞ্জনাথকে সংসারী করাও আমার একটা কাজ। কাল খুব ভোরে তুই গোপালকে গাড়ি আনতে বলে দিস, আমি একবার নলডাঙ্গায় যাব। ওখানে গোকুল বৈরাগীর মেয়েকে আমার বেশ পছন্দ হয়, দেখতে শুনতেও মন্দ না। তাছাড়া কথাটা শেষ হইবার পূর্বে বৃন্দাবন হাসিয়া বলিল, তাছাড়া ওই এক মেয়ে, বৈরাগীও কিছু বিষয় আশয় রেখে মরেছে না মা? মাও হাসিলেন, বলিলেন, সে কথা সত্যি বাছা, কুঞ্জর পক্ষে সবচেয়ে দরকার, নইলে বিয়ে করলেই তো হয় না, খেতে পড়তে দেওয়া চাই। আর মেয়েটিই বা মন্দ কি বৃন্দাবন? একটু কালো, কিন্তু মুখশ্রী আছে। যাই হোক, দেখি কাল কি করে আসতে পারি। বৃন্দাবন মাথা নাড়িয়ে বলিল, আমিও দিনক্ষণ দেখাই গে মা, তুমি নিজে যখন যাচ্ছ তখন। শুধু যে ফিরবে না সে নিশ্চয় জানি। কুঞ্জনাথের বিবাহের কথা, দেনা পাওনার কথা, খাওয়ানো দাওয়ানোর কথা সমস্তই প্রায় স্থির করিয়া পরদিন অপরাহ্নে বৃন্দাবনের জননী বাড়ি ফিরিয়া আসিলেন। তখন চণ্ডীমণ্ডপের সম্মুখে সারি দিয়া দাঁড়াইয়া পোড়োরা নামটা আবৃত্তি করিতেছিল। বৃন্দাবন একধারে দাঁড়াইয়া তাহাই শুনিতেছিল। গরুর গাড়ি সম্মুখে আসিয়া থামিতে তাহার শিশুপুত্র চরণ গাড়ি হইতে নামিয়া চেঁচামেচি করিয়া বাপের কাছে ছুটিয়া আসিল। মাতুলানি পছন্দ করিতে সেও আজ পিতামহীর সঙ্গে গিয়াছিল। বৃন্দাবন তাহাকে কোলে তুলিয়া লইয়া গাড়ির কাছে আসিয়া দাঁড়াইল। মা তখন নামিতেছিলেন। তাহার প্রসন্ন মুখ লক্ষ্য করিয়া সে কহিল, কবে দিন স্থির করে এলে মা? এই মাসের শেষে আর দিন নেই, তুই ভিতরে আয়, অনেক কথা আছে। বলিয়া তিনি হাসি মুখে ভিতরে চলিয়া গেলেন।
তার নিজের ঘরে বউ আসিবে এই আনন্দে তার বুক ভরিয়ে গিয়েছিল। তাছাড়া ওই একটি দিনে ঘরকন্যার গৃহিণীপনার কুসুমকে তিনি সত্যই ভালোবাসিয়েছিলেন। নিজে সুখী হইবেন, একমাত্র সন্তানকে যথার্থ সুখী করিবেন, তাহাদের হাতে ঘর সংসার সঁপিয়ে দিয়ে তীর্থ ধর্ম করিয়া বেড়াইবেন। এইসব সুখ স্বপ্নের কাছে আর সমস্ত কাজই তার সহজসাধ্য হইয়া গিয়েছিল। তাই গোকুলের বিধবার সমস্ত প্রস্তাবেই তিনি সম্মত হইয়া সমস্ত ব্যয়ভার নিজের মাথায় তুলিয়া লইয়া বিবাহ স্থির করিয়া আসিয়াছিলেন। ওবেলায় তাহার খাওয়া হয় নাই, সহজে তিনি কোথাও কিছু খাইতে চাইতেন না। বৃন্দাবন তাহা জানিত। সে পাঠশালার ছুটি দিয়ে ভিতরে আসিয়া দেখিল সেদিকের কোনো উদ্যোগ না করিয়াই তিনি চুপ করিয়া বসিয়া আছেন। বৃন্দাবন বলিল, উপোস করে ভাবলে সমস্ত গোলমাল হয়ে যায়। পরের ভাবনা পরে ভেবো মা, আগে সেই চেষ্টা করো। মা বলিলেন, সে সন্ধ্যার পরে হবে। না রে, তামাশা নয়, আর সময় নেই। সে পাগলের না আছে টাকা করি, না আছে লোকজন, আমাকেই সব ভার বইতে হবে। মেয়ের মা দেখলুম বেশ শক্ত মানুষ, সহজে কিছুতেই রাজি হতে চায় না। তবে আমিও ছাড়বার লোক নই। ওরে, ওই যে সহস্র বৎসর পরমায়ু হোক বাবা, তোমারই কথা হচ্ছিল। এসো, বসো। হঠাৎ এ সময়ে যে? বাস্তবিক গ্রামান্তর হইতে পরের বাড়ি আসার এটা সময় নয়। কুঞ্জনাথ বাড়ি ঢুকিয়েই এরকমের সংবর্ধনা পাইয়া প্রথমটা থতমত খাইল। তারপর অপ্রতিভভাবে কাছে আসিয়া তাহাকে প্রণাম করিয়া বসিল। বৃন্দাবন পরিহাস করিয়া কহিল, আচ্ছা কুঞ্জদা, টের পেলে কি করে? রাতটাও কি চুপ করে থাকতে পারলে না? না হয় কাল সকালে এসেই শুনতে। মা একটু হাসিলেন। কুঞ্জু কিন্তু এদিক দিয়াও গেল না। সে চোখ কপালে তুলিয়া বলিল, বাপরে, বোন নয় তো, যেন দারোগা। বৃন্দাবন ঘাড় ফিরাইয়া হাসি গোপন করিল। মা মুখ টিপিয়া হাসিয়া জিজ্ঞাসা করিলেন, বৌমা কিছু বলে পাঠিয়েছেন বুঝি? কুঞ্জু সে প্রশ্নেরও জবাব না দিয়ে ভয়ানক গম্ভীর হইয়া বলিল, আচ্ছা মা, তোমার এ কিরকম ভুল? ধরো কুসুমের চোখে না পড়ে যদি আর কারো চোখে পড়তো, তাহলে কি সর্বনাশ হতো বলতো? কথাটা তিনি বুঝিতে না পারিয়ে ঈষৎ উদ্বিগ্ন মুখে চাহিয়া রহিলেন। বৃন্দাবন জিজ্ঞাসা করিল, ব্যাপারটা কি কুঞ্জদা? ব্যাপারটা তৎক্ষণাৎ ভাঙিয়ে দিয়ে কুঞ্জু নিজেকে হালকা করিতে চাহিল না। তাই বৃন্দাবনের প্রশ্ন কানেও তুলিল না। মাকে বলিল, আগে কি খাওয়াবে তবে বলবো। মা এবার হাসিলেন, বলিলেন, তা বেশ তো বাবা, এ তোমারই বাড়ি, কে খাবে বলো? কুঞ্জু কহিল, আচ্ছা সে আরেকদিন হবে, তোমার কি হারিয়েছে আগে বলো। বৃন্দাবনের মা চিন্তিত হইলেন। একটু থামিয়া সন্দিগ্ধ সুরে বলিলেন, কই কিছুই তো হারায়নি। কথা শুনি কুঞ্জু হো হো করিয়া উচ্চস্বরে হাসিয়া উঠিল। পরে নিজের চাদরের মধ্যে হাত দিয়ে একজোড়া বালা মেলিয়া ধরিয়া বলিল, তাহলে এটা তোমাদের নয় বলো? বলিয়া মহা আহ্লাদে নিজের মনেই হাসিতে লাগিল। এ সেই বালা যাহা কাল এমনি সময় পরম স্নেহে সহস্তে তিনি পুত্রবধূর হাতে পরাইয়া দিয়ে আশীর্বাদ করিয়াছিলেন। আজ সেই অলঙ্কার, সেই আশীর্বাদ সে নির্বোধ কুঞ্জর হাতে ফিরাইয়া দিয়াছে। বৃন্দাবন এক মুহূর্ত সেদিকে চাহিয়া মায়ের দিকে চোখ ফিরাইয়া ভীত হইয়া উঠিল। মুখে এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত নাই। অপরাহ্নের ম্লান আলোকে তাহা সবের মুখের মতো পাণ্ডুর দেখাইল। বৃন্দাবনের নিজের বুকের মধ্যে যে কি করিয়া উঠিয়াছিল সে শুধু অন্তর্যামী জানিলেন।
কিন্তু নিজেকে সে প্রবল চেষ্টায় চক্ষের নিমেষে সামলাইয়া লইয়া মায়ের কাছে সরিয়ে আসিয়া সহজ ও শান্তভাবে বলিল, মা, আমাদের বড় ভাগ্য যে ভগবান আমাদের জিনিস আমাদেরই ফিরিয়ে দিলেন। এ তোমার হাতের বালা, সাধ্য কি মা যে সে পরে। কুঞ্জদা, কুঞ্জদা, চলো আমরা বাইরে গিয়ে বসি গিয়ে। বলিয়া কুঞ্জর একটা হাত ধরিয়া জোর করিয়া টানিয়া লইয়া বাহিরে চলিয়া গেল। কুঞ্জ সোজা মানুষ, তাই মহা আহ্লাদে অসময়ে এতটা পথ ছুটিয়া আসিয়াছিল। আজ দুপুরবেলা তাহার খাওয়া দাওয়ার পরে যখন কুসুম ম্লান মুখে বালাজোড়াটি হাতে করিয়া আনিয়া শুষ্ক মৃদুকণ্ঠে বলিয়াছিল, দাদা, কাল তারা ভুলে ফেলে রেখে গেছেন, তোমাকে একবার গিয়ে দিয়ে আসতে হবে, তখন আনন্দের আতিশয্যে সে তাহার মলিন মুখ লক্ষ্য করিবার অবকাশও পায় নাই। ঘুর প্যাঁচ সে বুঝিতে পারে না। তাহার বোনের কথা সত্য নয়, মানুষ মানুষকে এত দামি জিনিস দিতে পারে, কিংবা দিলে আরেকজন তাহা গ্রহণ করে না, ফিরাইয়া দেয়, এসব অসম্ভব কাণ্ড তাহার বুদ্ধির অগোচর। তাই সারাটা পথ শুধু ভাবিতে ভাবিতে আসিয়াছি, এই হারানো জিনিস অকস্মাৎ ফিরিয়া পাইয়া তাহারা কিরূপ সুখী হইবেন, তাহাকে কত আশীর্বাদ করিবেন, এই সব। কিন্তু কই, সেরকম তো কিছুই হইল না। যাহা হইল তাহা ভালো কি মন্দ সে ঠিক ধরিতে পারিল না। কিন্তু এত বড় একটা কাজ করিয়াও মায়ের মুখের একটা ভালো কথা, একটা আশীর্বচন না পাইয়া তাহার মন ভারী খারাপ হইয়া গেল। বরং বৃন্দাবন তাহাকে যেন তাহার সম্মুখ হইতে বাহিরে তাড়াইয়া আনিয়াছে, এমনই একটা লজ্জাকর অনুভূতি তাহাকে ক্রমশ চাপিয়া ধরিতে লাগিল। সে লজ্জিত বিষণ্ণ মুখে চুপ করিয়া রহিল। তাহার পাশে বসিয়া বৃন্দাবনও কথা কহিল না। বাক্যালাপ করিবার অবস্থা তাহার নহে। তাহার বুকের ভিতরটা তখন অপমানের আগুনে পুড়িয়া যাইতেছিল। অপমান তাহার নিজের নয়, মায়ের। নিজের ভালো মন্দ মান অপমান আর ছিল না। মৃত্যু যাতনা যেমন আর সর্বপ্রকার যাতনা আকর্ষণ করিয়া একা বিরাজ করে, জননীর অপমান হত বিবর্ণ মুখের স্মৃতি ঠিক তেমনি করিয়া তাহার সমস্ত অনুভূতি গ্রাস করিয়া একটি মাত্র নিবিড় ভীষণ অগ্নিশিখার মতো জ্বলিতে লাগিল। সন্ধ্যার আঁধার গাঢ় হইয়া আসিল। কুঞ্জ আস্তে আস্তে কহিল, বৃন্দাবন, আজ তবে যাই ভাই। বৃন্দাবন বিফলের মতো চাহিয়া বলিল, যাও, কিন্তু আরেকদিন এসো। কুঞ্জ চলিয়া গেল। বৃন্দাবন সেইখানে উপর হইয়া শুইয়া পড়িল। ভাবিতে লাগিল, জননীর কি আশা, কি ভবিষ্যতের কল্পনাই এক নিমিষে ভূমিষ্যৎ হইয়া গেল। এখন কি উপায়ে তাহাকে সুস্থ করিয়া তুলিবে, কাছে গিয়ে কোন সান্ত্বনার কথা উচ্চারণ করিবে। আবার সবচেয়ে নিষ্ঠুর পরিহাস এই যে এমন করিয়া সমস্ত নির্মূল করিয়ে দিয়ে তাহার উপবাসী শান্ত সন্ন্যাসিনী মাকে এমন করিয়া আঘাত করিতে পারিল। সে তাহার স্ত্রী, তাহাকেই সে ভালোবাসে। কাল একটি দিনের মেলামেশায় কুসুম তাহার শাশুড়ি ও স্বামীকে যেমন চিনিয়েছিল, তাহারা যে ঠিক তেমনি চিনিয়ে গিয়েছিলেন, ইহাতে তাহার লেশমাত্র সংশয় ছিল না। যাহারা চিনিতে জানেন, তাহাদের কাছে এমন করিয়া নিজেকে সারাদিন ধরা দিতে পাইয়া শুধু অভূতপূর্ব আনন্দে হৃদয় তাহার স্মিত হইয়া উঠে নাই, নিজের অগোচরে একটা দুশ্চেদ্য স্নেহের বন্ধনে আপনাকে বাঁধিয়া ফেলিয়াছিল। সেই বাঁধন আজ আপনার হাতে ছিঁড়িয়া ফেলিয়া বালাজোড়াটি যখন ফিরাইয়া দিল এবং নিরীহ কুঞ্জনাথ মহা উল্লাসে বাহির হইয়া গেল, তখন মুহূর্তের জন্য সেই ক্ষত বেদনা তাহার অসহ্য বোধ হইল। সে ঘরের মধ্যে ঢুকিয়া কাঁদিতে লাগিল, যেন চোখের উপর স্পষ্ট দেখিতে লাগিল তাহার এই নিষ্ঠুর আচরণ তাহাদের নিকট কত অপ্রত্যাশিত, আকস্মিক ও কিরূপ ভয়ানক মর্মান্তিক হইয়া বাজিবে,
এবং তাহার সম্বন্ধে মনের ভাব তাহাদের কি হইয়া যাইবে। সন্ধ্যা বহুক্ষণ উত্তীর্ণ হইয়া গিয়েছিল। কুঞ্জ বাড়ি ফিরিয়া চারিদিক অন্ধকার দেখিয়া ভগিনীর ঘরের সম্মুখে আসিয়া জিজ্ঞাসা করিল, কুশি, আলো জ্বালাসনি রে? কুসুম তখনও মেঝের উপর চুপ করিয়া বসিয়াছিল। ব্যস্ত লজ্জিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, এই দি দাদা, কখন এলে? এই তো আসছি বলি কুঞ্জ সন্ধান করিয়া হুঁকা কলিকা সংগ্রহ করিয়া তামাক সাজিতে প্রবৃত্ত হইল। তখনও প্রদীপ সাজানো হয় নাই। অতএব সেই সব প্রস্তুত করিয়া আলো জ্বালিতে তাহার বিলম্ব ঘটিল। ফিরিয়া আসিয়া দেখিল তামাক সাজিয়া লইয়া দাদা চলিয়া গিয়াছে। প্রতিদিনের মতো আজ রাত্রেও ভাত বাড়িয়ে দিয়া কুসুম অদূরে বসিয়া রহিল। কুঞ্জ গম্ভীর মুখে ভাত খাইতে লাগিল, একটি কথাও কহিল না। যে লোক কথা কহিতে পাইলে আর কিছু চাহে না, তাহার সহসা আজ এত বড় মৌনাবলম্বনে কুসুম আশঙ্কায় পরিপূর্ণ হইয়া উঠিল। একটা কিছু অপ্রীতিকর ব্যাপার ঘটিয়াছে, তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তাহা কি এবং কতদূর গিয়াছে ইহাই জানিবার জন্য সে ছটপট করিতে লাগিল। তাহার কেবলই মনে হইতে লাগিল দাদাকে তাহারা অতিশয় অপমান করিয়াছেন। কারণ ছোটখাটো অপমান তাহার দাদা ধরিতে পারে না, এবং পারিলেও এতক্ষণ মনে রাখিতে পারে না, ইহা সে নিশ্চয় জানিত। আহার শেষ করিয়া কুঞ্জ উঠিতেছিল। কুসুম আর চুপ করিয়া থাকিতে না পারিয়া মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, তাহলে কার হাতে দিয়ে এলে দাদা? কুঞ্জ বিস্ময়পন্ন হইয়া বলিল, আবার কার হাতে? মার হাতে দিয়ে এলুম। কি বললেন তিনি? কিছু না বলি কুঞ্জ বাহিরে চলিয়া গেল। পরদিন ফেরি করিতে বাহির হইবার সময় সে নিজেই ডাকিয়া বলিল, তোর তোর শাশুড়ি ঠাকুরুন কি একরকম যেন হয়ে গেছে কুসুম। অমন জিনিস হাতে দিয়ে এলো, তো একটি কথাও বললে না। বরং বৃন্দাবনকে ভালো বলতে হয়। সে খুশি হয়ে বলতে লাগলো, সাধ্য কি মা, যে সে লোক তোমার বালা হাতে রাখতে পারে? আমার বড় ভাগ্য মা, তাই ভগবান আমাদের জিনিস আমাদের ফিরিয়ে দিয়ে সাবধান করে দিলেন। ও কিরে? কুসুমের গৌরবর্ণ মুখ একেবারে পাণ্ডুর হইয়া গিয়েছিল। সে প্রবল বেগে মাথা নাড়িয়া বলিল, কিছু না। একথা তিনি বললেন? হ্যাঁ, সেই বললে। মা একটা কথাও কইলেন না। তাছাড়া তিনি কোথায় নাকি সারাদিন গিয়েছিলেন, তখনও নাওয়া খাওয়া হয়নি। এমন করে আমার পানে চেয়ে রইলেন যে কি দিলুম কি বললুম তা যেন বুঝতেই পারলেন না। বলিয়া কুঞ্জ নিজের মনে বার দুই ঘাড় নাড়িয়া ধামা মাথায় লইয়া বাহির হইয়া গেল। 3-4 দিন গত হইয়াছে। রান্না ভালো হয় নাই বলিয়া কুঞ্জ পরশু ও কাল মুখ ভার করিয়াছিল। আজ স্পষ্ট অভিযোগ করিতে গিয়ে এইমাত্র ভাই বোনের তুমুল কলহ হইয়া গেল। কুঞ্জ ভাত ফেলিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, এ পুড়ে যায় ও পুড়ে যায়, আজকাল মন তোর কোথায় থাকে কুশি? কুশিও ভয়ানক ক্রুদ্ধ হইয়া জবাব দিল, আমি কারো কোনো দাসী নই, পারবো না রাঁধতে। যে ভালো রেঁধে দেবে তাকে আনোগে। কুঞ্জুর পেট জ্বলিতেছিল, আজ সে ভয় পাইল না। হাত নাড়িয়া বলিল, তুই আগে দূর হো, তখন আনি কিনা দেখিস। বলি ধামা লইয়া নিজেই তাড়াতাড়ি দূর হইয়া গেল। সেই দিন হইতে প্রাণ ভরিয়া কাঁদিবার জন্য কুসুম ব্যাকুল হইয়া উঠিয়াছিল। আজ এত বড় সুযোগ সে ত্যাগ করিল না। দাদার অভুক্ত ভাতের থালা পড়িয়া রহিল, সদর দরজা তেমনি খোলা রহিল। সে আঁচল পাতিয়া রান্নাঘরের চৌকাটে মাথা দিয়ে
একেবারে মরা কান্না শুরু করিয়ে দিল। বেলা বোধ করি তখন 10টা। ঘণ্টাখানেক কাঁদিয়া কাটিয়ে শ্রান্ত হইয়া এইমাত্র ঘুমাইয়া পড়িয়াছিল। চমকে চোখ মিলিয়ে দেখিল বৃন্দাবন উঠানে দাঁড়াইয়া কুঞ্জদা কুঞ্জদা করিয়া ডাকিতেছে। তাহার হাত ধরিয়ে বছর দশেকের একটি হৃষ্টপুষ্ট সুন্দর শিশু। কুসুম শশব ব্যস্তে মাথায় আঁচল টানিয়ে দিয়ে কবাটের আড়ালে উঠিয়া দাঁড়াইল এবং সব ভুলিয়া শিশুর সুন্দর মুখের পানে কবাটের ছিদ্রপথে একদৃষ্টে চাহিয়া রহিল। এই যে তাহারই স্বামীর সন্তান, তাহা সে দেখিবা মাত্রই চিনিতে পারিয়াছিল। চাহিয়া চাহিয়া সহসা তাহার 2 চোখ জলে ভরিয়া গেল এবং 2 বাহু যেন সহস্র বাহু হইয়া উহাকে ছিনাইয়া লইবার জন্য তাহার বক্ষ পঞ্জর ভেদ করিয়া বাহিরে আসিতে চাহিল। তথাপি সে সাড়া দিতে পা বাড়াইতে পারিল না। পাথরের মূর্তির মতো একভাবে পলকবিহীন চক্ষে চাহিয়া দাঁড়াইয়া রহিল। কাহারও সাড়া না পাইয়া বৃন্দাবন কিছু বিস্মিত হইল। আজ সকালে নিজের কাছে সে এই দিকে আসিয়াছিল এবং কাজ সারিয়া ফিরিবার পথে ইহাদের দোর খোলা দেখিয়ে কুঞ্জ ঘরে আছে মনে করিয়াই গাড়ি হইতে নামিয়া ভিতরে ঢুকিয়াছিল। কুঞ্জর কাছে তাহার বিশেষ আবশ্যক ছিল। গোজান সজ্জিত দেখিয়ে তাহার পুত্র চরণ পূর্বাহ্নে চড়িয়া বসিয়াছিল, তাই সেও সঙ্গে ছিল। বৃন্দাবন আবার ডাক দিল, কেউ বাড়ি নেই নাকি? তথাপি সাড়া নাই। চরণ কহিল, জল খাবো বাবা, বড় তেষ্টা পেয়েছে। বৃন্দাবন বিরক্ত হইয়া ধমক দিল, না, পায়নি, যাবার সময় নদীতে খাস। সে বেচারা শুষ্ক মুখে চুপ করিয়া রহিল। সেদিন কুসুম লজ্জার প্রথম বেগটা কাটাইয়া দিয়া স্বচ্ছন্দে বৃন্দাবনের সম্মুখে বাহির হইয়াছিল এবং প্রয়োজনীয় কথাবার্তা অতি সহজেই কহিতে পারিয়াছিল। কিন্তু আজ তাহার সর্বাঙ্গ লজ্জায় অবশ হইয়া আসিতে লাগিল। চরণ পিপাসার কথা না জানাইলে সে বোধ করি কোনো মতেই সম্মুখে আসিতে পারিত না। সে একবার এক মুহূর্ত দ্বিধা করিল, তারপর একখানি ক্ষুদ্র আসন হাতে করিয়া আনিয়া দাওয়ায় পাতিয়া দিয়া কাছে আসিয়া চরণকে কোলে করিয়া নিঃশব্দে চলিয়া গেল। বৃন্দাবন এই ইঙ্গিত বুঝিল, কিন্তু চরণ যে কি ভাবিয়া কথাটি না কহিয়া এই সম্পূর্ণ অপরিচিতার করে উঠিয়া চলিয়া গেল তাহা বুঝিতে পারিল না। পুত্রের স্বভাব পিতা ভালো করিয়া জানিত। এদিকে চরণ হতবুদ্ধি হইয়া গিয়েছিল। একে তো এইমাত্র সে ধমক খাইয়াছে, তাহাতে অচেনা জায়গায় হঠাৎ কোথা হইতে বাহির হইয়া এমন ছো মারিয়া কোনোদিন কেহ তাহাকে লইয়া যায় নাই। কুসুম ঘরের ভিতর লইয়া গিয়ে তাহাকে বাতাসে দিল। তারপর কিছুক্ষণ নির্নিমেষ চক্ষে চাহিয়া থাকিয়া সহসা প্রবল বেগে বুকের উপর টানিয়ে লইয়া 2 বাহুতে দৃঢ়রূপে চাপিয়া ধরিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। চরণ নিজেকে এই সুকঠিন বাহুপাশ হইতে মুক্ত করিবার চেষ্টা করিলে সে চোখ মুছিয়া বলিল, ছি বাবা, আমি যে মা হই। ছেলের উপর বরাবরই তাহার ভয়ানক লোভ ছিল। কাহাকেও কোনো মতে একবার হাতের মধ্যে পাইলে আর ছাড়িতে চাহিত না। কিন্তু আজিকার মতো এমন বিশ্বগ্রাসী ক্ষুধার ঝড় বুঝি আর কখনো তাহার মধ্যে উঠে নাই। বুক যেন তাহার ভাঙিয়া ছিঁড়িয়া পড়িতে লাগিল। এই সুস্থ সবল শিশু তাহারই হইতে পারিত, কিন্তু কেন হইল না? কে এমন বাদ সাধিল সন্তান হইতে জননীকে বঞ্চিত করিবার? এত বড় অনধিকার সংসারে কার আছে? চরণকে সে যতই নিজের বুকের উপর অনুভব করিতে লাগিল ততই তাহার বঞ্চিত তৃষিত মাতৃহৃদয় কিছুতেই যেন সান্ত্বনা মানিতে চাহিল না।
তাহার কেবলই মনে হইতে লাগিল, আজ নিজের ধন জোর করিয়া অন্যায় করিয়া অপরে কাড়িয়া লইয়াছে। কিন্তু চরণের পক্ষে অসহ্য হইয়া উঠিয়াছিল। এমন জানিলে সে বোধ করে নদীতেই জল খাইত। এই স্নেহের পীড়ন হইতে পিপাসা বোধ করি অনেক সুসহ হইতে পারিত। কহিল, ছেড়ে দাও। কুসুম দুই হাতের মধ্যে তাহার মুখখানি লইয়া বলিল, মা বলো, তাহলে ছেড়ে দেব। চরণ ঘাড় নাড়িয়া বলিল, না, তাহলে ছেড়ে দেব না বলিয়া কুসুম বুকের মধ্যে আবার চাপিয়া ধরিল। টিপিয়া পিষিয়া চুমা খাইয়া তাহাকে হাঁপাইয়া তুলিয়া বলিল, মা না বললে কিছুতেই ছেড়ে দেব না। চরণ কাঁদো কাঁদো হইয়া বলিল, মা। ইহার পরে ছাড়িয়ে দেওয়া কুসুমের পক্ষে একেবারে অসম্ভব হইয়া উঠিল। আরেকবার তাহাকে বুকে চাপিয়া ধরিয়া কাঁদিতে লাগিল। বিলম্ব হইতেছিল। বাহির হইতে বৃন্দাবন কহিল, তোর জল খাওয়া হলো রে চরণ? চরণ। চরণ কাঁদিয়া বলিল, বাবা, ছেড়ে দেয় না যে। কুসুম চোখ মুছিয়া ভাঙা গলায় কহিল, আজ চরণ আমার কাছে থাক। বৃন্দাবন দ্বারের সন্নিকটে আসিয়া বলিল, ও পারবে কেন? তাছাড়া এখনো খায়নি, মা বড় ব্যস্ত হবেন। কুসুম তেমনি ভাবে জবাব দিল, না, ও থাকবে। আজ আমার বড় মন খারাপ হয়ে আছে। মন খারাপ কেন? কুসুম সে কথার উত্তর দিল না। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, গাড়ি ফিরিয়ে দাও, বেলা হয়েছে, আমি নদী থেকে চরণকে স্নান করিয়ে আনি। বলিয়া আর কোনরূপ প্রতিবাদের অপেক্ষা না করিয়ে নদীতে চলিয়া গেল। বাটির নিচেই স্বচ্ছ ও স্বল্পস্রোতা নদী। জল দেখিয়া চরণ খুশি হইয়া উঠিল। তাহাদের গ্রামে নদী নাই, পুষ্করিণী আছে, কিন্তু তাহাতে নামিতে দেওয়া হয় না। সুতরাং এই সৌভাগ্য তাহার ইতিপূর্বে ঘটে নাই। ঘাটে গিয়া সে স্থির হইয়া তেল মাখিল এবং উপর হইতে হাঁটু জলে লাফাইয়া পড়িল। তাহার পর কিছুক্ষণ মাতামাতি করিয়া স্নান সারিয়া কোলে চড়িয়া যখন ফিরিয়া আসিল, তখন মাতা পুত্রে বিলক্ষণ সদ্ভাব হইয়া গিয়াছে। ছেলে কোলে করিয়া কুসুম সুমুখে আসিল। মুখ তাহার সম্পূর্ণ অনাবৃত, মাথার আঁচল ললাট স্পর্শ করিয়েছিল মাত্র। যাইবার সময় সে মন খারাপের কথা বলিয়া গিয়েছিল, কিন্তু দুঃখ কষ্টের আভাস মাত্র সে মুখে দেখিতে পাইল না। বরং সদ্য বিকশিত গোলাপের মতো ওষ্ঠাধর চাপা হাসিতে ফাটিয়া পড়িতেছিল। তাহার আচরণে সংকোচ বা কুণ্ঠা একেবারেই নাই। সহজভাবে কহিল, এবার তুমি যাও, স্নান করে এসো। তারপরে খাবে, তারপরে খেয়ে একটু ঘুমোবে, তারপরে যাও, আমি জানি নে। এই গামছা নাও, আর দেরি করো না। বলিয়া সে সহাস্যে গামছাটা স্বামীর গায়ের উপর ছড়িয়া ফেলিয়া দিল। বৃন্দাবন গামছা ধরিয়া ফেলিয়া একবার মুখ ফিরাইয়া একটা অতি দীর্ঘশ্বাস অলক্ষ্যে মোচন করিয়া শেষে কহিল, বরং তুমি বিলম্ব করো না, চরণকে যা হোক দুটো খাইয়ে দাও, আমাদের বাড়ি যেতেই হবে। যেতেই হবে কেন? গাড়ি ফিরে গেলেই মা বুঝতে পারবেন। ঠিক সেই জন্যই গাড়ি ফিরে যায়নি, একটু আগে গাছতলায় দাঁড়িয়ে আছে। সংবাদ শুনিয়া কুসুমের হাসি মুখ মলিন হইয়া গেল। শুষ্ক মুখে ক্ষণকাল স্থির থাকিয়া মুখ তুলিয়া বলিল, তাহলে আমি বলি, মায়ের অমতে এখানে তোমার আসাই উচিত হয়নি।
তাহার গূঢ় অভিমানের সুর লক্ষ্য করিয়া বৃন্দাবন হাসিল, কিন্তু সে হাসিতে আনন্দ ছিল না। তারপরে সহজভাবে বলিল, আমি আমি এমন হয়ে মানুষ হয়েছি কুসুম, যে মায়ের অমতে এ বাড়িতে কেন, এ গ্রামেও পা দিতে পারতুম না। যাক, যে কথা শেষ হয়ে গেছে সে কথা তুলে কোনো পক্ষেরই আর লাভ নেই, তোমারও না আমারও না। যাও, আর দেরি করো না, ওকে খাইয়ে দাও গে। বলি বৃন্দাবন ফিরিয়ে গিয়ে আসনে বসিল। কুসুম চোখের জল চাপিয়া মৌন অধমুখে ছেলে লইয়া ঘরে চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে পিতাপুত্রে গাড়ি চড়িয়া যখন গৃহে ফিরিয়া চলিল, তখন পথে চরণ জিজ্ঞাসা করিল, বাবা, মা অত কাঁদছিল কেন? বৃন্দাবন আশ্চর্য হইয়া বলিল, তোর মা হয় কে বলে দিলে রে? চরণ জোর দিয়া কহিল, হ্যাঁ, আমার মাই তো হয়। হয় না? বৃন্দাবন ও কথার জবাব না দিয়ে জিজ্ঞাসা করিল, তুই থাকতে পারিস তোর মার কাছে? চরণ খুশি হইয়া মাথা নাড়িয়া বলিল, পারি বাবা। আচ্ছা, বলি বৃন্দাবন মুখ ফিরাইয়া গাড়ির একধারে শুইয়া পড়িল এবং রৌদ্রতপ্ত স্বচ্ছ আকাশের পানে চাহিয়া রহিল। পরদিন অপরাহ্ন বেলায় কুসুম নদীতে জল আনিবার জন্য সদর দরজায় শিকল তুলিয়া দিতেছিল। একটি 12-13 বছরের বালক এদিকে ওদিকে চাহিয়ে কাছে আসিয়া বলিল, তুমি কুঞ্জ বৈরাগীর বাড়ি দেখিয়ে দিতে পারো? পারি। তুমি কোথা থেকে আসছো? বারল থেকে। পণ্ডিত মশাই চিঠি দিয়েছেন। বলিয়া সে মলিন উত্তরীয়ের মধ্যে হাত দিয়া একখানি চিঠি বাহির করিয়া দেখাইল। কুসুমের শিরায় রক্ত উত্তপ্ত হইয়া উঠিল। চাহিয়া দেখিল উপরে তাহারই নাম। খুলিয়া দেখিল অনেক লেখা, বৃন্দাবনের স্বাক্ষর। কি কথা লেখা আছে তাহাই জানিবার উন্মত্ত আগ্রহ সে প্রাণপণে দমন করিয়া ছেলেটিকে ভিতরে ডাকিয়া নিয়ে প্রশ্ন করিল, তুমি পণ্ডিত মশাই কাকে বলছিলে? কে তোমার হাতে চিঠি দিলে? ছেলেটি আশ্চর্য হইয়া বলিল, পণ্ডিত মশাই দিলেন। কুসুম পাঠশালার কথা জানিত না, বুঝিতে না পারিয়া আবার প্রশ্ন করিল, তুমি চরণের বাপকে চেনো? চিনি, তিনিই তো পণ্ডিত মশাই। তার কাছে তুমি পড়ো? আমি পড়ি। পাঠশালে আরো অনেক পড়ো আছে। কুসুম উৎসুক হইয়া উঠিল এবং তাহাকে প্রশ্ন করিয়া এ সম্বন্ধে সমস্ত জানিয়া লইল। পাঠশালা বাটিতে প্রতিষ্ঠিত, বেতন লাগে না। পণ্ডিত মশাই নিজেই স্লেট, পেন্সিল প্রভৃতি কিনিয়া দেন। যে সকল দরিদ্র ছাত্র দিনের বেলায় অবকাশ পায় না, তাহারা সন্ধ্যার সময় পড়িতে আসে এবং ঠাকুরের আরতি শেষ হইয়া গেলে প্রসাদ খাইয়া কলরূপ করিয়া ঘরে ফিরিয়া যায়। এবং 2 জন বয়স্ক ছাত্র পাঠশালে ইংরেজি পড়ে। ইত্যাদি যাবতীয় তথ্য জানিয়া লইয়া কুসুম ছেলেটিকে মুড়ি, বাতাসা প্রভৃতি দিয়ে বিদায় করিয়ে দিয়ে চিঠি খুলিয়া বসিল। সুখের স্বপ্ন কে যেন প্রবল ঝাঁকানি দিয়ে ভাঙিয়ে দিল। পত্র তাহাকেই লেখা বটে, কিন্তু একটা সম্ভাষণ নাই, একটা স্নেহের কথা নাই, একটা আশীর্বাদ পর্যন্ত নাই। অথচ এই তার প্রথম পত্র। ইতিপূর্বে আর কেহ তাহাকে পত্র লেখে নাই সত্য, কিন্তু সে তার সঙ্গিনীদের অনেকেরই প্রেমপত্র দেখিয়েছে। তাহাতে ইহাতে কি কঠোর প্রভেদ! আগা গোড়া কাজের কথা, কুঞ্জনাথের বিবাহের কথা, একথা বলিতেই সে কাল আসিয়াছিল। বৃন্দাবন জানাইয়াছে,
মা সম্বন্ধ স্থির করিয়াছেন এবং সমস্ত ব্যয়ভার তিনিই বহিবেন। সব দিক দিয়েই এ বিবাহ প্রার্থনীয়, কেননা ইহাতে কুঞ্জনাথে এবং সেই সঙ্গে তাহারও সাংসারিক দুঃখ কষ্ট ঘুচিবে। এই ইঙ্গিতটা প্রায় স্পষ্ট করিয়াই দেওয়া হইয়াছে। একবার শেষ করিয়া সে আরেকবার পড়িবার চেষ্টা করিল, কিন্তু এবার সমস্ত অক্ষরগুলো তাহার চোখের সম্মুখে নাচিয়া বেড়াইতে লাগিল। সে চিঠিখানা বন্ধ করিয়া ফেলিয়া কোনো মতে ঘরে আসিয়া শুইয়া পড়িল। তাহাদের এত বড় সৌভাগ্যের সম্ভাবনাও তাহার মনের মধ্যে এক বিন্দু পরিমাণও আনন্দের আভাস জানাইতে পারিল না। মাসখানেক হইল কুঞ্জনাথের বিবাহ হইয়া গিয়াছে। বৃন্দাবন সেদিন হইতে আর আসে নাই। বিবাহের দিনেও জ্বর হইয়াছে বলিয়া অনুপস্থিত ছিল। মা চরণকে লইয়া শুধু সেই দিনটির জন্যই আসিয়াছিলেন, কারণ গৃহদেবতা ফেলিয়া রাখিয়া কোথাও তাহার থাকিবার জো ছিল না। শুধু চরণ আরো 5-6 দিন ছিল। মনের মতো নতুন মা পাইয়াই হোক বা নদীতে স্নান করিবার লোভেই হোক, সে ফিরিয়া যাইতে চাহে নাই। পরে তাহাকে জোর করিয়া লইয়া যাওয়া হইয়াছিল। সেই অবধি কুসুমের জীবন দুর্ভোগ হইয়া উঠিয়াছিল। এই বিবাহ না হইতেই সে যে সমস্ত আশঙ্কা করিয়াছিল তাহাই এখন অক্ষরে অক্ষরে ফলিবার উপক্রম করিতেছিল। দাদাকে সে ভালো মতেই চিনিত। দাদা শাশুড়ির পরামর্শে এই দুঃখ কষ্টের সংসার ছাড়িয়ে ঘর জামাই হইবার জন্য ব্যগ্র হইয়া উঠিবে, ঠিক তাহাই হইয়াছিল। যে মাথায় টোপর পরিয়া কুঞ্জ বিবাহ করিতে গিয়েছিল সেই মাথায় আর ধামা বহিতে চাহিল না। নলডাঙ্গার লোক শুনিলে কি বলিবে? বিবাহের সময় বৃন্দাবনের জননী কৌশল করিয়া কিছু নগদ টাকা দিয়েছিলেন। তাহাতে কিছু মাল খরিদ করিয়া বাহিরে পথের ধারে একটা চালা বাঁধিয়া সে মণিহারির দোকান খুলিয়া বসিল। 1 পয়সাও বিক্রি হইল না। অথচ এই 1 মাসের মধ্যেই সে নতুন জামা কাপড় পরিয়া জুতা পায়ে দিয়া 3-4 বার শ্বশুর বাড়ি যাতায়াত করিল। কুঞ্জ পূর্বে কুসুমকে ভারী ভয় করিত, এখন আর করে না। চাল ডাল নাই জানাইলেও সে চুপ করিয়া দোকানে গিয়ে বসে, না হয় কোথাও সরিয়ে যায়। সমস্ত দিন আসে না। চারিদিকে চাহিয়ে কুসুম প্রমাদ গণিল। তাহার যে কয়টি জমানো টাকা ছিল তাহাই খরচ হইয়া প্রায় নিঃশেষ হইয়া আসিল। তথাপি কুঞ্জ চোখ মেলিল না। নতুন দোকানে বসিয়া সারা দিন তামাক খায় এবং ঝিমায়। লোক জুটিলে শ্বশুরবাড়ির গল্প এবং নতুন বিষয় আশয়ের ফর্দ তৈয়ার করে। সেদিন সকালে উঠিয়া কুঞ্জ নতুন বার্নিশ করা জুতায় তেল মাখাইয়া চকচকে করিতেছিল। কুসুম রান্নাঘর হইতে বাহিরে আসিয়া ক্ষণকাল চাহিয়া কহিল, আবার আজও নলডাঙ্গায় যাবে বুঝি? বলিয়া কুঞ্জ নিজের মনে কাজ করিতে লাগিল। খানিক পরে কুসুম মৃদুস্বরে কহিল, সেখানে এই তো সেদিন গিয়েছিলে দাদা, আজ একবার আমার চরণকে দেখে এসো। অনেকদিন ছেলেটার খবর পাইনি, বড় মন খারাপ হয়ে আছে দাদা। কুঞ্জ উত্তক্ত হইয়া কহিল, তোর সবটাতেই মন খারাপ হয়, সে ভালো আছে। কুসুমের রাগ হইল, কিন্তু সংবরণ করিয়া বলিল, ভালোই থাক, তবু একবার দেখে এসো গে। শ্বশুরবাড়ি কাল যেও। কুঞ্জ গরম হইয়া উঠিল, কাল গেলে কি করে হবে? সেখানে একটি পুরুষ মানুষ পর্যন্ত নেই। ঘর বাড়ি বিষয় আশয় কি হচ্ছে সব ভার আমার মাথায়। আমি একা মানুষ, কতদিক সামলাবো বলতো?
দাদার কথার ভঙ্গিতে এবার কুসুম রাগিয়েও হাসিয়া ফেলিল। হাসিতে হাসিতে বলিল, পারবে সামলাতে দাদা? তোমার পায়ে পড়ি, আজ একবারটি যাও। কি জানি কেন সত্যিই তার জন্য বড় মন কেমন করছে। কুঞ্জ জুতা জোড়াটা হাত দিয়ে ঠেলিয়ে অতি রুক্ষস্বরে কহিল, আমি পারবো না যেতে। বৃন্দাবন আমার বিয়ের সময় আসেনি কেন? এতই কি সে আমার চেয়ে বড় লোক যে একবার আসতে পারলে না? শুনি। কুসুমের উত্তরোত্তর অসহ্য হইয়া উঠিতেছিল, তথাপি সে শান্তভাবে বলিল, তার জ্বর হয়েছিল দাদা। হয়নি। নলডাঙ্গায় বসে মা খবর শুনে বললেন। মিছে কথা, চালাকি। তাকে ঠকানো সোজা কাজ নয় কুসুম। তিনি ঘরে বসে রাজ্যের খবর দিতে পারেন, তা জানিস? নেমোখারাম আর কাকে বলে? একেই বলে। আমি তার মুখ দেখতেও চাইনি বলিয়া কুঞ্জ গম্ভীর ভাবে রায় দিয়ে উঠিয়া দাঁড়াইয়া জুতা পায়ে দিল। কুসুম বজ্রাহতের মতো কয়েক মুহূর্ত স্তব্ধ থাকিয়ে ধীরে ধীরে বলিল, নেমোখারাম তিনি? নুন তাকে সেই দিন বেশি করে খাইয়েছিলে, যেদিন ডেকে এনে ভয়ে পালিয়ে গিয়েছিলে। দাদা, তুমি এমন হয়ে যেতে পারো এ বোধ করে আমি স্বপ্নেও ভাবতে পারতুম না। কুঞ্জর তরফে এ অভিযোগের জবাব ছিল না, তাই সে যেন শুনিতেই পাইল না, এই রকম ভাব করিয়া দাঁড়াইয়া রহিল। কুসুম পুনরায় কহিল, যা তুমি তোমার বিষয় আশয় বলছো সে কার হতো? কে তোমার বিয়ে দিয়ে দিলে? কুঞ্জ ফিরিয়ে দাঁড়াইয়ে জবাব দিল, কে কার বিয়ে দিয়ে দেয়? মা বলেন, ফুল ফুটলে কেউ আটকাতে পারে না, বিয়ে আপনিই হয়। আপনি হয়? হয়তো। কুসুম আর কথা কহিল না, ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। লজ্জায় ঘৃণায় তাহার বুক ফাটিয়া যাইতেছিল। ছি ছি, এসব কথা যদি তাহারা শুনিতে পান, শুনিলে প্রথমেই তাহাদের মনে হইবে এই দুটি ভাই বোন এক ছাঁচে ঢালা। মিনিট কুড়ি পরে নতুন জুতার মচমচ শব্দ শুনি কুসুম বাহিরে আসিয়া জিজ্ঞাসা করিল, কবে ফিরবে? কাল সকালে। আমাকে বাড়িতে একা ফেলে যেতে তোমার ভয় করে না? লজ্জা হয় না? কেন, এখানে কি বাঘ ভাল্লুক আছে যে তোকে খেয়ে ফেলবে? আমি সকালেই তো ফিরে আসব বলি কুঞ্জ শ্বশুর বাড়ি চলিয়া গেল। কুসুম ফিরিয়া গিয়ে জ্বলন্ত উনানে জল ঢালিয়ে দিয়া বিছানায় আসিয়া শুইয়া পড়িল। নমস্কার। পণ্ডিত মশাই উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি, সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।